শুধুমাত্র কেরিয়ার না, জীবনটাও যেত। যে আমি এসি রুমের মধ্যে শুয়ে থেকে মারা যাব, নাকি আমি দেশের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য কথা বলে মারা যাব। এটা আমার দেশ, আমার ফুটপাত, আমি ট্যাক্স দিয়ে আমি যাবো, আমি যেতে, আমার রাইট, আপনি দিতে আমাকে বাধ্য। উনি দেখতে যেমন, উনি কথা বলছেও সেরকম। এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে। উনি মাটিতে বসে খেতে পছন্দ করে। ওনার অফিসে, যেটা ওনার ইনক্লাব সেন্টার, ওখানে ওনার কোনো আলাদা আলাদা কোনো চেয়ার নাই। আসসালামু আলাইকুম। সপ্তাহের শেষে প্যাট্রিয়ট লেন্সে আবারও আমি রায়হানা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের সাথে যিনি আছেন, আমার মনে হয় কম বেশি সবার সাথেই সুপরিচিত, হয়তো বা সামনাসামনি না, টিভির পর্দায়। যখন ফ্যাসিস্ট আমলে ফ্যাসিবাদের দোসর হিসাবে আমরা সকল নাট্যকর্মীদেরকে দেখেছিলাম, সকল মিডিয়া কর্মীদেরকে দেখেছিলাম, দিস কোট অ্যান্ড আনকোট, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমরা দেখেছিলাম প্রত্যেকে কিভাবে 17 বছর ফ্যাসিস্টের দোষর হিসাবে কাজ করেছে। উত্তাল জুলাই আগস্ট, তখনও খুব গুটি কয়েক শিরদাঁড়া সম্পন্ন যারা প্রকৃত মানুষ হিসাবে আবর্তিত হয়েছিলেন ওই সময়ে, যেসব মিডিয়া কর্মীরা, তাদের মধ্যে অন্যতম আসাদুজ্জামান আসাদ ভাই। আমি তাকে মিডিয়া কর্মী, সংস্কৃতি কর্মী, তার চেয়েও বেশি এখন বলবো সমাজকর্মী হিসাবে। আসাদ ভাই, আসসালামু আলাইকুম আমাদের স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসাদ ভাই, আজকে রেগুলার রাজনীতির বাইরে কিছু কথা বলবো। কথা বলতে গেলে রাজনীতি আসবেই। আমি জাস্ট ডে ওয়ান থেকে শুরু করি। আমরা যখন এই জুলাই আগস্টের আন্দোলন চলে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন তো আসলে মানে বাংলাদেশে 17 বছরের কোনো আন্দোলনে আসলে ওইভাবে সফলতার মুখ দেখেনি। সরকার পতন আন্দোলন তো মোটেও না। কোটা বিরোধী আন্দোলন কিছুটা সাফল্য পেয়েছিল, কিন্তু এটা আসলে পতন ছিল না, সরকার পতনের আন্দোলন ছিল না। বাট এইবার যখন দেখা দিল যে মানে শেষ মুহূর্তে এক দফা, তার আগে সরকারের সাথে তীব্র মানে আন্দোলন চলতেছে, পিকেটিং চলতেছে, সবাই তখন দুইটা পক্ষ আমরা দেখেছি। বিটিভির মানে ভাঙচুরের সময় বা মেট্রোরের সময় বাংলাদেশের তথাকথিত মোস্ট বিগেস্ট সেলিব্রিটিদেরকে চোখের অস্ত্র ঝরাতে, তাদের গম্ভীর অস্ত্র যেমন আমরা দেখেছি, আবার গুটি কয়েক মানে মানবতা সম্পন্ন মানুষ মিডিয়া কর্মী আমরা দেখেছি। আমি আপনাকে প্রথম দেখি হচ্ছে ফার্মগেটের আন্দোলনে। আসলে এই আন্দোলনে আসার কেন, কি জন্য, বাই চান্স না, না হওয়ার সম্ভাবনা তো 100% ছিল। হ্যাঁ, শুধুমাত্র কেরিয়ার না, জীবনটাও যেত। এইবার আমাকে বলেন, কেন, কি জন্য, মানে কোন অনুভূতিতে আপনি আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছেন? ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্রশ্ন আপনার, একসাথে আপনি বলেন ধন্যবাদ। আমাকে। মানে ইন্টাররিলেটেড কোশ্চেনগুলা, সবগুলো অ্যাকুমুলেট করলে হয়তো একটা কোশ্চেন আসবে। জীবন চলে যেত, জীবন যাবে, জীবন এমনিও যাবে, অমনিও যাবে। এখন জীবনটা যদি দেশের জন্য যায়, সত্য কথা বলার জন্য যায়, সেটা ভালো, নাকি আমি চুপ থেকে আমি আবার আমাকে হাদি ভাইয়ের কথায় আসতে হয় যে আমি এসি রুমের মধ্যে শুয়ে থেকে মারা যাব, নাকি আমি দেশের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য কথা বলে মারা যাব। সো আমি শুরুতেই কোট করছি, শরীফ ওসমান হাদি ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, সারা জীবন স্মরণ করতে চাই। তখনও কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়নি। কিছু থাকে না, স্পিরিচুয়াল কানেকশন, হয়তো আমার এই থটস, আমার এই অনুভূতি, আদর্শটা স্রষ্টা দেখতে পেয়েছে হয়তো, যে আমি তোমাকে হাদির সাথে কানেক্ট করাবো। যেই আন্দোলনের ভিডিওর কথা বললেন, দ্যাট ওয়াজ 1 অগাস্ট 2024-এ, যে ভিডিওর মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ কিছুটা হলেও ইন্সপিরেশন পেয়েছে, স্পেশালি স্টুডেন্টরা। এর আগে থেকে আমি ইনভলভ হয়েছি জুলাইতে। প্রথম আমি সপ্তাহখানিক বোধহয় বাসায় বুঝতে চেষ্টা করছিলাম যে কি হচ্ছে আসলে, হচ্ছে না কোন দিকে যাচ্ছে, কোন দিকে। মানে আমি খুব রাজনীতি সচেতন মানুষ ওই অর্থে না, একদম স্টুডেন্ট বয়সে ছিল। কিন্তু যখন আমি মিডল এজে আসলাম, তখন আমি আসলে খুব ফ্রাস্ট্রেটেড যে আসলে এর থেকে অন্য কোনো কাজে বিজি থাকা ভালো। কিন্তু এই ঘটনাতে আমি প্রথম 6-7 দিন আমি বুঝতে চাচ্ছিলাম যে কী হচ্ছে, টিভি স্ক্রল, ফেসবুক সব কিছু মিলায় 8 থেকে 10 দিন পর মনে হলো যে এর থেকে স্টুপিডিটি হইতে পারে না। অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে এইরকম বোকা দর্শক, নীরব দর্শকের থেকে
মানে মানে এরকম বোকামির কোনো রিজন নাই। তো আমি মনে রাখলাম যেহেতু আমি মিডিয়াতে 17-18 বছর ধরে কাজ করছি, আমি একটা পার্টিকুলার সেক্টরে কাজ করি, আমি বিজ্ঞাপনের আর্টিস্ট। সো আমি নাটক হাতে গোনা 4-5টা করেছি, সিনেমাও 4-5টা করেছি, ওটিটিও 3-4টা করেছে, কিন্তু ব্যাপক হারে আমার বিজ্ঞাপনে আমার বিচরণ 750-এর উপর বিজ্ঞাপনে আমি কাজ করেছি, কিন্তু বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিটা মেইন স্ট্রিমের সাথে অতটা ওতপ্রোতভাবে জড়িত না। কিন্তু তারপরেও বিজ্ঞাপনের একটা অনেক হিউজ হিউজ মার্কেট আছে, কমার্শিয়ালি এটা অনেক বেশি বড় মার্কেট সম্পন্ন। তো যাই হোক, শুটিং এর প্যাটার্ন তো একই, একই। আলটিমেটলি তো আমরা সেম প্ল্যাটফর্মে আছে। আমি আমার কোয়ার্টিস্টদেরকে নক দেই, টেক্সট করি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে আমাদেরও তো একটা ভূমিকা থাকা উচিত। আমি বলছি না আমাদেরকে শাহবাগে যে যুদ্ধ করতে হবে, শাহবাগে যে আমাদের রণাঙ্গন সৃষ্টি করতে হবে। আমরা ভদ্রভাবে আমাদের নিকেতন পাড়ায় ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই, এইটুকুন তো আমরা করতে পারি। আমাকে সবাই বলে আপনার কি মাথা খারাপ, আমার কোয়ার্টিস্টরা, মানে আপনি ঠিক আছেন, এগুলো কেন করতেছেন? এগুলো সব ঠিক হয়ে যাবে উইদিন 15 to 20 ডেজের মধ্যে, তারপর আপনাকে। আচ্ছা, আমি কি হবে না হবে, কালকে আরো 10 জন মারা যাবে, আমি আবার ওইটা পোস্ট দিব, মানে এইটুকুনি, আবার ওইটা নিয়ে কমেন্ট করব, এইটা তো কোনো মানে হইতে পারে না। তো পরে চিন্তা করলাম যে আসলে কেউ যেহেতু রেসপন্স করতেছে না, ওই যে একটা কথা আছে না যে কবিগুরুর, যদি একলা চলো, একটা চলাটাই আসলে আমি মনে করি শ্রেয়। আমি যেদিন আপনাদের মনে আছে কিনা জাহাঙ্গীরনগরের ইলেকট্রিসিটি কাটডাউনটা আমি নিজে গেলাম, যাক ফিরতে ফিরতে কারফিউ দিয়ে দিল, আমি শ্যামলী ক্রস করছি, পুরো কাফ অন্ধকার একদম, এই তথাকথিত সেই সময়ের 28 জুলাই মেবি, হ্যাঁ। তো রাইট, তো আমি গণভবনের সামনে দিয়ে দেখতেছি প্রচুর সিকিউরিটি, মানে নট অনলি পুলিশ, মানে বাংলাদেশের যত ধরনের ডিফেন্স আছে, মানে র্যাব, পুলিশ, যা যা আছে সব। এইটা পার হওয়ার পর আমি ঠিক 27 নম্বর থেকে দেখলাম হেলমেট বাহিনী, হাতে বাঁশ, মানে বাংলাদেশে মানে সব বাইক তখন ওই ধানমন্ডির ওই রাস্তাটাতে 27 নম্বর থেকে 32 শুক্রবার পর্যন্ত। তো আমি বাসায় আসতেছি, আমার বাসা যেহেতু শাহবাগের কাছাকাছি, বাসায় ঢুকার পর আমার মনে হলো যে একটা মানুষ এত দুর্বল, মানে সে এত ফোর্স নিয়ে, এত জনগণ নিয়ে সে তার পাওয়ার থাকতে চায়, লেটস সি। তারপরে 1 অগাস্টের দিন আমি মোটামুটি আমার মতো করে মুভমেন্ট করছিলাম, যেখানে যেখানে যতটুকুন পারি। আমাদের একটা দৃশ্য মাধ্যম গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, যেখানে এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কথা হয়, টেক্সট হয়, কিন্তু ওখানে এত মেম্বার এত টেক্সট করে, আমি অনেকগুলো টেক্সট মিস করে যাই। তো 1 অগাস্টের দিন আমি আমার ব্যাংকের কাজের জন্য, আমি যদি ভুল না করি থার্সডে ছিল, আমি প্রিপারেশন নিয়ে আমি জাস্ট লিফটে, আমার কোয়ার্টার্স বললো, আসাদ ভাই আপনি কোথায়? আমি বেরোচ্ছি, ব্যাংকে যাচ্ছি। বলে আমরা তো সবাই দাঁড়াইছি আজকে। আমি সিরিয়াসলি? বলে আপনি আসেন। আমি কি কোনো ড্রেস কোড আছে? বলে হ্যাঁ, আমরা মোটামুটি সবাই ব্ল্যাক কাপড় পরে দাঁড়াইছি, চলে আসেন। আমি সাথে সাথে আমি আমার বাসায় ব্যাক করি। আমার খুব একটা কালো কাপড় নাই, তো একটা ব্ল্যাক শার্ট ছিল, ওটা পরে নিচে নামতে দেখি তুমুল বৃষ্টি। আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম, এরকম বৃষ্টির মধ্যে যদি আর্টিস্টরা দাঁড়ায়, আর্টিস্টরা এমনি একটু মানে একটু সেন্সিটিভ হয়, মানে যেটাকে বাংলা বলে নখরা হয়, আমি তাহলে ওরা আজকে থাকবে না। আমি খুব আহত হলাম যে এতদিন পরে ওদের শুভ বুদ্ধি উদয় হলো, আজকেই ওয়েদারটা এমন হইতে গেল। আমি ঠিক ফার্ম গেটে এসে না আমি অবাক হয়ে গেলাম, বৃষ্টিও পড়ছে, সব আর্টিস্ট দাঁড়ানো। তা আমি দাঁড়িয়ে গেলাম, তো দেখলাম যে অনেক জার্নালিস্ট সবাই সবার মতো করে ছোট ছোট বাইট দিচ্ছে, মানে একদম এক লাইন আধা লাইন টেকনিক্যাল কথাগুলো বলতেছে। তো মানে ধরি মাছ দাসি পানিতে যাচ্ছে। আমার কাছে মনে হলো সিরিয়াসলি, মানে এইভাবে ফিজিক্যালি এখানে রাস্তায় নেমে প্রপার কথাটা কেউ বলতেছে না, অ্যান্ড দে আর পুরো নেশনলি তারা রিনোন ফেস। আমাকে অনেকে চিনে না, পার্টিকুলার হয়তো কেউ হয়তো আমাকে ক্লিক করে যে ও আচ্ছা আপনাকে এই বিজ্ঞাপনে দেখছে। আমি তো ওই স্কেলের পপুলার না, বা আমি অতটা আপনি তো ওই টিমে কাজ করেন না, না করি না, বাট তারপরও হয় না যে বিজ্ঞাপন একটা দুইটা বিজ্ঞাপন করে, একটা দুইটা টিকটক করে অনেকে চিনে, বাট আমি ওই রিলে রেসে কখনো দৌড়াই না, বাট ওইটা আমি কোনো রিগ্রেটও নাই। কিন্তু অ্যাজ এ হিউম্যানিটির কথাই বলেন, বা দেশের স্বার্থে যে মানুষ এই কথাগুলো বলার জন্য করে আসছে, আমি মোটামুটি পিস্ট অফ হয়ে গেছি। আমার আসলে টাইম ওয়েস্ট হয়ে এখানে এসে, এবং আমি এই ধরনের ফেস কথাবার্তা দেখে আমার খুব রাগ লাগতেছিল। এর মধ্যে দিয়ে বললো যে ঠিক আছে, আজকের মতো আমাদের মুভমেন্ট এখানে ডান। আমরা একটু ওই দিন আবার মনে আছে জামাত নিষিদ্ধ হলো ওই সেম ডেতে। তো আমরা সবাই বললো যে আমাদেরকে কেউ হামলা করতে পারে, আমরা একটু মানে মানববন্ধনের মতো করে চেইন মানে শিকল করে আমরা একটু হেঁটে যাই। আমরা জাস্ট ফার্ম গেটের ওই দিক দিয়ে যাচ্ছি, তেজা কলেজে গেলাম, আমাকে একটা পুলিশ থামালো,
যে আপনারা এদিক দিয়ে যেতে পারবেন না, ফুটপাত কিন্তু আমি কিন্তু এমন না যে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি কেন যেতে পারবো না? এটা আমার দেশ, আমার ফুটপাত, আমি ট্যাক্স দিয়ে আমি যাবো, আমি যেতে, আমি আমার রাইট, আপনি দিতে আমাকে বাধ্য। তো এরকম 2-3টা ডিবেট হলো ওনার সামনে। তো পুলিশটা খুব মানে হাসতেছে আমার কথা, মানে উনি ভায়োলেন্স দেখাচ্ছে না, স্মুথ, কিন্তু আমার কথা আমাকে যেতে দিতে হবে। তো যেটা হয় আমি রেগে যাচ্ছি, উনি হাসতেছে, খেলাটা হয়তো জমে নাই। সামহাও এটা নোটিস করেছে সব জার্নালিস্টরা, যে এতক্ষণ যত আর্টিস্টরা ছিল কেউ তেভাবে কথা বলে না, উনি ভাবে একটা পুলিশের সাথে ডিবেট করতেছে, তার মানে প্রত্যেকটা জার্নালিস্টকে মনে হলো যে একে একটু সামনে যে কথা বলা উচিত। সাংবাদিক আসার পর না আমার আরও মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আসলে সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, এত কিলিং, ইনোসেন্ট বাচ্চারা ফোন ব্যাকপ্যাক নিয়ে বাসায় ফেরত আসতেছে লাশ হয়ে, তারপরে যারা বুদ্ধিজীবী সোকল আর্টিস্ট সেলিব্রিটি সবাই স্কস্টেপ মানে লাগাচ্ছে, আপনার সব ক্ষোভটা আমার আপনার ক্ষোভটা মিশ্রণ মানে করছে। সব কিছু মিলে, আবার পুলিশ আমাকে রোধ করছে, আমি জাস্ট মানে ব্লাস্টটা করলাম উইদিন আই গেস 3 মিনিটসের কতটুকুন সেকেন্ডের একটা বাইট। আর উনি যখন আমাকে কোশ্চেনটা করলো যে আপনাদের কি চাওয়া পাওয়া, এটা আমার কাছে সবচেয়ে ট্রিগার করছে। ওই মুহূর্তে এটা আমার বলে কোনো চাওয়া পাওয়া ছিল, পুরো নেশনের একটা চাওয়া পাওয়া ছিল যে এটা স্টপ হওয়া উচিত এবং রাইট নাও। দেন সবাই তো আমার ওটা দেখলো, এবং আমার কাছে মনে হলো যে ওই মুহূর্তে আমি যদি আমি অনেস্টলি ওই 1 অগাস্টের ওই স্টেটমেন্টটা দেওয়ার পর আমার যে কি গুড ফিল হয়েছে ওটা আমি আপনাদেরকে কখনোই বুঝাতে পারবো না। জাস্ট মনে হলো পুরা জুলাই, বিবেকের দায়ের কাছে আপনি ফ্রি হলেন। মানে 36 জুলাই তো 5th অগাস্টকে বলে, মানে 36 জুলাই উইচ ইজ মিন 5ই অগাস্ট। সো আমি তো 1 অগাস্টের কথাটা বলে যে পুরা জুলাই ট্রমা স্ট্রেস আমি ওই দিন পুরো রিলিফ হলাম। আমি ইন্টারভিউ দিয়ে রিক্সা নিয়ে আমি আবার বাসায় আসলাম, ফ্রেশ হলাম, আমি আমার ব্যাংকের কাজ করলাম, ব্যাংকের কাজ করে লয়ারের কাজ করে বাসায় ফিরতেছি, ততক্ষণে ম্যাসাকার এই ভিডিওটা। সো আমাকে ফ্যামিলি এও ফোন দিচ্ছে, কই তুমি কি ঘটাইছো, আমি কিন্তু কিছুই জানি না, আমি জানি যে ইন্টারভিউ দিয়েছি শেষ, এটা যে এরকম বুম করবে। যাই হোক, তারপরে তো আমাদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ বা সেই শুভ সময়টা আসলো 5th অগাস্টে। অ্যান্ড তারপর আমার মনে হলো যে এরপর আরেকটা অধ্যায়। আজকে অনুষ্ঠানের মাঝখানে আমি আবারও স্মরণ করছি, যিনি আমাদের জুলাই পূর্ববর্তী জায়গায়, আমি তার সাথে আন্দোলন করেছি ব্যক্তিগত। আমি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ট্রল শুনি যে হাদি কোথায় ছিল। যদি বলি, হাদি আমার বাসায়ও এসেছিলেন। আমি হাদির সাথে রামপুরা মনস্রিতে আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে হাদির সাথে টিএসসিতে আন্দোলন করেছি, ঢাকা ভার্সিটির সামনে আন্দোলন করেছি। হাদি আন্দোলনের আগেও ছিল, পরেও ছিল। হ্যাঁ, বলতে পারেন যে তথাকথিত সমন্বয়ক বা উনি কখনই কাভারেজ দিতে চায় না, উনি সবসময়ই একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন। উনি কালচারালি একটা নতুন ধারা সৃষ্টি করতে চেয়েছিলেন। হাদি কখনই রাজনীতিবিদ হইতে চান নাই। হাদি বাংলাদেশে একটা ওই যে কলকাতা বাঙালি বাবুদের, আমরা সুনীল সাহিত্য থেকে আমরা ওই রবীন্দ্র ভার্ষিক এই সাহিত্য থেকে উনি বের হয়ে এসে উনি একদম ট্রেডিশনাল একটা মানে নতুন কালচারাল ধারা সৃষ্টি করতে চেয়েছিলেন, যেখানে পান্তা ইলিশও থাকবে, যেখানে আমার ঢোল তবলাও থাকবে, যেখানে কাওয়ালি থাকবে, ভাওয়াইয়া থাকবে, ভাটিয়ালি থাকবে, যেখানে আমার ছেলেরা আমাদের মতো করে আমাদের কালচারই বড় হবে, ধার করা কালচারে না। ওনার স্বপ্নই ছিল এটা। আমি ব্যক্তি হাদির সাথে অনেক মিশেছি। আজকে উনি নাই, উনি শহীদ, কিন্তু যে দ্রোহের মন্ত্র উনি জারিয়ে গিয়েছিলেন সেই মন্ত্রে আবর্তিত লাখো মানুষ। হাদি সাহেবের সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, সে রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু জাতীয়তাবাদের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে হাদির দিকে আঙুল তোলার কোনো অবকাশ নেই। আমি ওই শহীদ মানুষটার আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ তো বলেই দিয়েছিলেন যে যারা সত্যের পথে থাকবে, যাদেরকে সত্যের পথের জন্য যারা নিহত হবেন, তারা আসলে শহীদ মর্যাদা হিসাবে আল্লাহর কাছে ট্রিটেড হবেন। হাদি ভাইয়ের কাছে, হাদি ভাইয়ের সাথে আপনার সম্পৃক্ততা, ইনকলাব মঞ্চের সাথে আপনার সম্পৃক্ততা, আমরা রিসেন্টলি দেখেছি যে হাদি ভাইয়ের সাথে যে 3-4 ইনকলাব মঞ্চের একটা গ্রুপ তো সবসময় ছিলেন। হাদি ভাই ডান পাশ বাম পাশ আমরা জাবের সাহেবকে দেখেছি, জুমাকে দেখেছি, আপনাকে দেখেছি। শহীদ ওসমান হাদির সাথে আপনার ইন্টারেকশনের সম্পর্কটা কীভাবে আসছে? আচ্ছা, যখন আন্দোলন তুঙ্গে তখন আমি ছোট ছোট ভিডিও ক্লিপে ওনার ওই উত্তাল ওই বক্তব্যগুলো আমাকে অ্যাট্রাক্ট করতো।
মানে আমরা তো তখন তো ঘরবন্দি, হ্যাঁ নিউজ, ফেসবুক, এভাবেই তো দেশের অবস্থা জান। এর মাঝখান দিয়ে হাদি ভাই আমাকে আমার চোখে পড়ে যে এইভাবে কথা বলতে পারে এই মানুষটাকে, এত ছোটখাটো বোল্ড লাউড এবং এলোমেলো চুল। মানে আমরা তো কনজিউমার সোসাইটির মানুষ, আমরা আসলে খুব সুটেড বুটেড লোকদেরকে accept করি। পলিশ হ্যাঁ, এটা আমাদের মাইন্ডসেট হয়ে গেছে। কিন্তু জিনিসটা আমরা যতটাই মুখে বলি, আমরা কিন্তু আসলে এখন র এক্সেপ্ট করতে পারি না। একসেপ্ট করতে পারি না। মুখে বলে আমরা খুব ন্যাচারাল থাকতে চাই, মানে এইটা একজন হিপোক্রেসি। তো আমার কাছে ফার্স্ট অ্যাট্রাকশনটা এটা মনে হলো যে উনি দেখতে যেমন, উনি কথা বলছেও সেরকম, মানে এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে। যাই হোক, আমি তো ততক্ষণ মানে দেশ ঠিক হাদি হলো। দ্বিচারী ছিলেন না, মানে হ্যাঁ। মানে দ্বিচারী কখনো হাদি হ্যাঁ, ছিলেন না, মানে মানে উনি মনে যা, একটা উনি মুখে তাই। একটা, উনি মুখে যা, যা আসছে উনি এটাই তাই। বলে দিয়েছে। তো ওটা ধরেন নিউজে বিভিন্ন কন্টেন্ট আমি টুকটাক পেয়েছি, তো ওইখান থেকে তো একটা মানুষকে পুরোপুরি বোঝা কাজ করা যায় যায় না। না। যাই হোক, দেশ নতুনভাবে পুনরুদ্ধার হলো ফ্যাসিবাদদের থেকে। আমি আমার বোনকে নিয়ে টিএসসিতে ঘুরতে যাই, শহীদ মিনারে ঘুরতে যাই। শহীদ মিনারে ঘুরে আমি টিএসসিতে আসছি, দেখলাম একটা ছোট মানে মল চত্বর ছোট একটা স্টেজে শহীদদের ফ্যামিলিরা বক্তব্য দিচ্ছে, মানে আনাজের বাবা, মানে শহীদ আনাজের বাবার কথা বলছে, আর অন্য অন্য যাদের সন্তান হারিয়েছে। তো আমি আমার বোনকে আমরা একটু বসি না, দেখি ওরা প্যারেন্টসরা কী বলে, কারণ ওদেরকে তো আমি আর চিনতাম না ওইভাবে। তো বসছি, হঠাৎ করে দূর থেকে দেখি যে আমাকে ডাকছে আসাদ ভাই। তো আমি দেখলাম যে এটা উনি হাদি ভাই, মানে আমি ভাবছি যে কোন আসাদ ভাইকে বলে, আমি ভাবছি হয়তো আরো কিছু আশেপাশে নেই। কোনো আসাদ আছে তো মনে হয়। আমি এভাবে তাকালাম, দেখলাম, বলে যে আপনাকে বলতেছে আসাদ ভাই একটু আসেন। তো এনার বক্তব্য শেষে আপনি একটু একটু কিছু বলেন। কিছু বলবেন। তো ওই দিন আবার আমার খুব তাড়া ছিল, আমার বাচ্চাটার খুব হাই ফিভার ছিল, আমি আসলে বক্তব্য দিতে পারি নাই। তো আমি বাসায় চলে যাই, এর মধ্যে আমাদের নাম্বার বলে আপনার নাম্বারটা দেন, উনি শেষ হলে আপনাকে উঠতে বলবো। তো আমি আসলে ওয়েট করছিলাম, ও মানে উনি বক্তব্যটা একটু দীর্ঘায়িত হওয়ার জন্য আমার টাইম, আমি ইশারা দিয়ে চলে যাই। বাসায় যেয়ে আমার খুব রিগ্রেট হচ্ছিল। আমি ওনাকে আমি এত দেখেছি, ওনার বক্তব্য এত সুন্দর, আজকে পেলাম, ওনার ফার্স্ট রিকোয়েস্টটা রাখতে পারলাম না। আমার খুব মন খারাপ হলো। আমি একটা টেক্সট পাঠালাম, উনি আবার কল ব্যাক করলো, কোনো অসুবিধা না, আসলে আমাদের দেখা হবে, আপনাকে আমার লাগবে। মানে ফার্স্ট দিনই বলে আপনাকে আমার লাগবে, আমরা একসাথে থাকবো। তা আমার কাছে এত আপন লাগলো কথাটা যে মানে এটা দুই সাইড থেকে বোধহয় এই ফিলিং, অনুভূতি, ভালোবাসা আসলে মানে শক্ত দড়ির মতো। আপনি যতই টান করেন, আমি যদি ছেড়ে দিই, দড়িটা টান টান হয় না। মুহূর্তেই মনে হলো যে আমার শক্তি, ওনার ভালোবাসা, একটা শক্ত টান গাঁথুনি ফিল করলাম ওই দিনই। তার 3-4 দিন বা 2-3 দিন পর ওনার একটা প্রেস কনফারেন্স ছিল মধুর ক্যান্টিনে, আমাকে আসতে বললো, আমি গেলাম। ততক্ষণে প্রায় শুরু হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিট বাকি ওনার প্রেস ব্রিফিংয়ে যাবে। তা আমি একদম লেফটে, উনি একদম রাইটে, সরি উনি মিডলে। তো আমি এরকম কাত হয়ে ওনার বক্তব্য শুনছিলাম। 45 মিনিটসের মতো বোধহয় হবে, আমি না ঘাটটা সোজা করতে পারিনি। মানে আমি মন্ত্রমুগ্ধের মধ্যে ঢুকে গেলাম যে একটা মানুষ কত জানতে পারে, জানার পরে কত সুন্দর করে বলতে পারে। আমরা অনেকেই জানি কিন্তু বলতে পারি না। আমরা একটা টপিক, একটা আর্টিকেলে 4টা-5টা সেন্টেন্স বারবার রিপিট করি, শুনতে ভালো লাগে না। অডিয়েন্সে বলেন, দেশের মানুষজনের কাছে বলেন, উনি প্রতিটা লাইন একটা একটা করে টাচ করে যায়, এবং কোনো লাইন মিথ্যা না। ভারতবর্ষে কখন কোথায় হিন্দুদের দ্বারা উইথ রেফারেন্স ডেট, সংখ্যা, তারিখ, মানে লাইক একটা এনসাইক্লোপিডিয়া। বাংলাদেশে এরকম একটা ব্রিলিয়ান্ট মানুষ আছে, আমি ওনাকে জানতামই না। আমি লিটারেলি ওনার মেধার, ওনার অনেস্টির প্রেমে পড়ে গেলাম। আমি এতদিন এরকম একটা মানুষকে আমি চিনিই না। এই যে আমি বুধ হলাম হাদি ভাইয়ের প্রতি, ভালোবাসা বলেন, প্রেম বলেন, আসক্তি বলেন, নেশা বলেন, যত শব্দ দিতে পারেন, আমি সেই মানুষটা এই 17 মাস ওনার সাথে ছিলাম না, সরি, আছি। মানে চলে গেছে, আদর্শ তো চলে যায় না, মোহ তো যায় না, মোহ তো কখনো যায় না। ওনার পাওয়ার, ওনার স্ট্রেংথ, ওনার অনেস্টি, আমরা সবাই এখন ওনাকে জাজ করছি এভাবে, উনি খুব ভোকাল ছিল, উনি খুব স্ট্রং পলিটিশিয়ান, নতুন ইনোভেশন। আপনারা আমি দেশের মানুষকে বলছি, অনেক ফাইন লাইন যেটা আবিষ্কার করা হয় নাই, যেটা আমি খুবই ফরচুনেট, আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমি ওই পর্যায়ে যেতে পেরেছি। আমরা দেখেছি উনি ভোকাল, উনি অনেক লাউড কথা বলে, চিৎকার করে কথা বলে। উনি যে একটা শিশুর মতো, এইটা কতজন মানুষ দেখেছে? উনি যে সত্যিকারের বাংলাদেশ পন্থীর মানুষ,
উনি মাটিতে বসে খেতে পছন্দ করে। ওনার অফিসে, যেটা ওনার ইনক্লাব সেন্টার, ওখানে ওনার কোনো আলাদা আলাদা কোনো চেয়ার নাই। ইউজুয়ালি বাংলাদেশে কি একটা সংগঠন করলে, একটা ক্লাব করলে, একটা পার্টি করলে চেয়ারটা সব থেকে আলাদা হয়ে যায়। এমডি, সিইও, চেয়ার আলাদা, ওনার কোনো আলাদা কোনো চেয়ার ছিল না। কোনো বসিং নাই, ওনার নির্ধারিত কোনো প্লেট মগ নাই চা কফি খাওয়ার। উনি ফ্লোরে বসে খেতে পছন্দ করে। উনি সবচেয়ে আইকনিক যেটা করেছে যে উনি লাইব্রেরি করেছে। বাংলাদেশের মানুষদের বই পড়ার অভ্যাস একদম জিরো হয়ে গেছে, উনি ওটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছে। উনি সবাইকে ইনভাইটেশন দিলে বলতে, আপনি আমার জন্য একটা বই নিয়ে আসবেন প্লিজ। আমরা কি এক্সপেক্ট করি? দামি গিফট এক্সপেক্ট করি, উনি বই এক্সপেক্ট করতো। এবং ওনার সব বাচ্চাদেরকে উনি পাঠচক্র করতো। পাঠচক্রের তখন ইনক্লাব সেন্টার হয় নাই, টিএসসির মোড়ে উনি তো পাঠচক্র তো মানে বিফোর 5ই আগস্ট বহু আগে থেকে উনি পাঠচক্র চালিয়ে গেছে। সো হাদির কালচারাল মানে এই উইংটা তো আজকে থেকে না, তো 2018 পর থেকে সে করা মানে উনি হচ্ছে গিয়ে একদম সলিড কোর একটা বাংলাদেশি মানুষ। উনি এই পহেলা বৈশাখে যেগুলা, এই যে মঙ্গল শোভাযাত্রার এই যে বিতর্ক, এই যে মানে কত কিছু রিলিজিয়াসলি বাংলাদেশকে ব্লেন্ড করা, আপনি যদি সত্যিকারে বৈশাখীর হিস্ট্রি খুঁজতে যান, এটা কোত্থেকে এসছে? এটা উপজাতীয়দের থেকে এসছে। যে ওরা বলে এটা বৈষ্ণবী বেলা। সো আমরা যারা আরবান সিটি, যারা আমরা মেগা সিটি, তারা কি হিস্ট্রিটা কয়জন মানুষ জানে না। এবং দেখেন ওনার এই বৈশাখী মেলার উৎসব উনি মুড়ি, বাতাসা, মুরগি, যেটা বাংলাদেশের আমরা কমার্শিয়ালি অনেক কিছু করি, কিন্তু যেটা মানে ট্রেডিশনাল বাংলাদেশের যে খাবারটা বলা হয়, লাড়ু, মুড়ি, মুরগি, বাতাসা, বাংলাদেশের গ্রামে গঞ্জে আগে এটাই ছিল মেন খাবার। হ্যাঁ, এটাই ছিল মেন খাবার। প্রত্যেকটা বাড়িতে গেলে কেউ বিকেলে নাস্তা বলতে এটাই ছিল। ওটা ছিল। তার থেকে বড় কথা হচ্ছে, যদি আপনি রিলিজিয়াসলি জানতে চান হাদি ভাইকে, মিছিলে চিৎকার করে ফাটিয়ে ফেলেছে। এদিকে আজান, সাথে সাথে উনি মিছিল থেকে সরে গেছে, দৌড় দিয়ে নামাজটা আগে আদায় করছে। নামাজ শেষ করে আবার উনি ওই র্যালি ছেড়ে দিয়েছে, আবার ঢুকে গেছে। সো রিলিজিয়াসলি আপনি ওনাকে আটকাবেন? সম্ভব না। কালচারালি আটকাবেন? সম্ভব না। পলিটিক্যাল সায়েন্স দিয়ে আটকাবেন? সম্ভব না। এডুকেশন দিয়ে আটকাবেন? সম্ভব না। ডিবেট করা, প্রপার ডিবেট করা, উনি আমার থেকে কম করে হলেও 19-20 বছরের ছোট। কিন্তু আমি যখন ওনার পাশে বসতাম, আমি আমার বাবার পাশে বসলে, আমার বাবার রুম দিয়ে হেঁটে গেলে আমার বডি কাঁপতো ভয়ে। এটা হচ্ছে কোন ভয় জানেন? এটা হচ্ছে সম্মান, শ্রদ্ধা। মানে উনি এত জানে, শুধু জানে না, আরো 500 বছরও এরকম একটা মেধাবী বাংলাদেশে আসবে কিনা আমি জানি না। এই পিরিয়ডের মধ্যে পুরো বাংলাদেশে 54 বছরে বা তারও আগে 47, 52, 69, 71, 74, 75, 1990 এরশাদ পিরিয়ডের আন্দোলনের কথা বলছি, সব কিছুর মধ্যে আপনি এরকম একটা ক্যারেক্টারিস্টিক, এরকম একটা ফিগার দাঁড় করে আমাকে দেখান, একটাও নাই। আমি কাউকে ছোট করছি না, আমি সব আন্দোলনের সবার একটা বড় বড় ভূমিকা ছিল, সব আন্দোলনে একটা না একটা ফিগার ছিল। সবগুলোকে অ্যাকুমুলেট করলে হাদি ভাইয়ের কাছে, মানে আমি কম্পেয়ার এই কারণেই করছি, এটা জাতিকে বোঝানোর জন্য যে আমরা কি হারালাম। ওকে ভাইয়া, আমরা এখন একটু কিছু পলিটিক্যাল টার্মসে চলে আসি। হাদি ভাই চলে গেলেন, ইনকলাব মঞ্চের হাল ধরবেন কে? আমরা আবার দেখলাম যে আমাদের দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব ইনকলাব মঞ্চের দায়িত্ব নিয়েছেন। আবার কিছু মানুষ, মানে ওনার অ্যাগেনস্টও কিছু মানুষ আছেন, একটা যেহেতু ওনার কিছু পলিটিক্যাল বায়াসনেস আছেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। ইনকলাব মঞ্চ আসলে কিভাবে যাচ্ছে, কিভাবে চলবে, বা এই ঢাকা 8 আসনে উনি হাদি ভাই চলে গেছেন, ঢাকা 8 আসনে কি ইনকলাব মঞ্চ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে নাকি? আমরা একবার শুনছি যে ওনার বোন প্রার্থী হবেন, একবার শুনছি ইনকলাব মঞ্চের সেক্রেটারি জাবের সাহেব প্রার্থী হবেন, বা জুমা প্রার্থী হবেন, যেগুলো সবই অনলাইনের বাকচিত। মানুষ একজনের মন গড়া কথা। ইনকলাব মঞ্চ কি রাজনীতিতে আসছে, বা আলাদা কোনো পার্টি হিসাবে আসবে নাকি? আচ্ছা, ইনকলাব মঞ্চের হয়ে কোনো স্টেটমেন্ট দাও, আমি নিজে একটা পার্ট অফ ইনকলাব মঞ্চ, কিন্তু একটা ফ্যামিলিতে থাকে না যে ডিসিশন দেওয়া, ডিসিশনটা কনভে করা, মানুষকে জানানো, সেইটার এখতিয়ার আমার একদমই নাই। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেখান থেকে আমি প্রথমত হচ্ছে ইনকলাব মঞ্চটা এখন আর ইনকলাব মঞ্চের না, এটা পুরো বাংলাদেশের। পুরো বাংলাদেশ হাদি ভাইকে ইনকলাব মঞ্চ কেন ওন করে। সো বাংলাদেশের জনগণ যেভাবে চাবে ইনকলাব মঞ্চ সেভাবেই পোট্রি করবে। পদের অবস্থান থেকে আব্দুল্লাহ, জাবের, জুমা এরা সব ডিসিশন মেক করছে, সবকিছু সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়া বা মুখপাত্র হিসেবে কাজ করছে, মুখপাত্র হিসেবে কাজ, মানে
যে কোনো ডিসিশন ওরা দিচ্ছে, এবং আমি এটাকে স্যালুট জানাই। হাদে ভাই এমনভাবে মানুষগুলোকে তৈরি করেছে, শুধু সেটা আব্দুল আল জাবের কথা যদি বলি, জুমার আরো অনেকে আছে যাদের কথা আপনারা চেনেন না, প্রত্যেকেই এক একটা হাদি ভাই। জি, বিকজ আমি তো জাবেরকে দেখেছি হাদি ভাই লাশের সামনে। বাংলাদেশে আমি এই প্রথম একটা ছেলেকে দেখেছি ইন্টিরিমের চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে প্রধান উপদেষ্টার সামনে থাকা অবস্থায় আপনি এভাবে বলা, আমরা হাদি ভাই কি quite দেখেছি, astonishing। আম গাছে কিন্তু আমি ধরে, জাম ধরে কাঁঠাল না। গাছে কাঁঠাল। সো ইনকলাব মঞ্চের, ইনকলাব সেন্টারে হাদি ভাইয়ের ওই ইনস্টিটিউশনে কিন্তু আরেকটা হাদি হবে। ফিজিক্যালি হয়তো সেই হাদি ভাইটা হবে না, আদর্শে, মতবাদে, মেধাতে। আপনি যদি ওই জানাজার ওই বক্তব্যটা একবার মনে মনে রিপ্লে করেন, আমি স্টেজের পাশে ছিলাম, আমরা একসাথে ছিলাম। So, আমরা কি মানে হাদি ভাই তো হাদি ভাই, আমরা কেউ হাদি ভাইতে পারবো না। আমি সত্যিকারের সেলুট জানাই আব্দুল আল জাবেরকে। আমি ওকে আদর করে বলি যে মানে মানে ও তো সবচেয়ে মানে ছোটখাটো দেখতে, কিউট। আমি বলি তুমি তো আমার মেয়ের জামাই, মানে ও রিসেন্টলি কিছুদিন আগে বিয়ে করছে। আমি বলি আমার একটা মেয়ে থাকলে আমি তোমার মেয়ের জামাই বানিয়ে ফেলতাম, মানে ভালোবেসে আদর করে। আমি বলি আমার জামাইও, মেয়ের জামাই। আমি নিজেই তো বুঝি নাই যে এইভাবে শক্তিগুলো সব স্প্রেড করছে, যে প্রোটোকল বাংলাদেশের টপ লেভেলের সবগুলো মানুষের সামনে, 14-15 লক্ষ মানুষের সামনে ওর যে ভোকাল, ওর যে কনফিডেন্ট। আপনি সব প্রোটোকল বাদ দেন না, হেড অফ দ্য স্টেটের এগেইনস্টে, হেড অফ দ্য স্টেটের সামনে বসে কথা বলেছে, তাকে আঙ্গুল দিয়ে কথা বলা। ইন্ট্রোডাকশনটা ছিল আমরা কি এখানে কাটতে এসেছি, মানে জাস্ট ব্রিলিয়ান্ট। আর জাবের, আই স্যালুট ইউ। তুমি আমার ভাই, তুমি আমার সন্তানের মতো। হাদি ভাই, তোমরা অনেক দূর যাবা, বাংলাদেশ তোমাদের সাথে আছে। হ্যাঁ, এবার আসি। হাদি ভাই তো প্রথমে নাগরিক পার্টিতে ছিলেন, কিন্তু এনসিপিতে জয়েন করেন নাই। নাগরিক পার্টিতে ছিলেন, এনসিপিতে জয়েন করেননি উনি। নাগরিক পার্টির সদস্য ছিলেন আমি যতদূর জানি, এনসিপিতে ছিলেন না। যখন জুলাইয়ের পরে যখন একটা কমিটি হলো, নাগরিক কমিটি, সরি নাগরিক পার্টি না, আমি আসলে আমি পুরোপুরি কনফার্ম না, আমি সেটাকে বলছি না। এই আমরা একটা আলাপ বাজারে শুনছি, আমি উইথ রেসপেক্ট টু হাদি ভাই, আমি এখানে কোনো কন্ট্রোভার্সি দিতে যাচ্ছি না, জাস্ট আপনার মতামত বা ওপিনিয়ন জানতে যাচ্ছি। আমরা ইনকলাব মঞ্চকে কারো কারো মুখ থেকে শুনছি যে বিটিভি অফ জামাত, কেউ কেউ বলতেছে এই যে ইনকলাব মঞ্চ যে এখন আন্দোলনটা করতেছে, আজকেও গোলাম আল্লাহ রনি সাহেবের আমি স্টেট একটা শোতে শুনলাম, প্লাস হচ্ছে যে জামাত ফান্ডিং, স্টেট জামাত ফান্ডিং, আরও 2-3টা টকশোতে বিভিন্ন মানুষজন বলা শুরু করলো, বা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম যে জামাত ব্যাকিং বা জামাত ফান্ডিং ইনকলাব মঞ্চের এখন যারা সামনে বসে আছেন, জামাত শিবির যদি সরে যায় তাহলে আসলে আলটিমেট ইনকলাব মঞ্চের নেক্সট গোল কি হবে, এটা একটা তথৈবচ হয়ে যাবে। আদৌ কি ইনকলাব মঞ্চের সাথে জামাতের সাথে সম্পৃক্ততা আছে নাকি? আপনি ইনকলাব মঞ্চের ভিতরের মানুষ, আমি সানাতে অ্যান্সার যাব, আমি কোনো ইয়েতে যাবো না। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যাইতে পারি, আমার রাজনৈতিক মতাদর্শ আছে, আপনার রাজনৈতিক মতাদর্শ আছে। ইনকলাব মঞ্চের যেহেতু আমি হাদি ভাইয়ের ভোটার না, ভোটার হলে ভোট দিতাম কি দিতাম না সেটা ডিফারেন্ট ইস্যু ছিল, বাট ব্যক্তি হাদির আদর্শকে, ব্যক্তি হাদির ইনকলাব মঞ্চের যে কালচারাল এটাকে আমি পছন্দ করি। আমি বলতে যাচ্ছি যে আসলে ইনকলাব মঞ্চের সাথে জামাতের কোনো মানে জামাত ঘরানার বা জামাত এখন ইনকলাব মঞ্চটাকে ক্যাপচার করছে এরকম একটা নিউজ আমরা বাজারে শুনতে পাচ্ছি। দেখেন, একটু পেছনে যাই। জি, আমাদের পুরো জাতিটা না ট্যাগি লেবাসে বিশ্বাসী। জি, আমি জানি না আর কত শত বছর পরে এই ট্যাগ থেকে বের হতে পারবে। হাদি ভাই পাঞ্জাবি পড়তো, হাদি ভাই একটু দাড়ি ছিল, হাদি ভাই নামাজ পড়তো, এটুকুনি মানে হয়ে গেল। হাদি ভাই কিন্তু এমন একজন মানুষ, উনি কিন্তু নিজের অনেক বক্তৃতায় বলেছে যে আমার মিছিলে, আমার স্লোগানে, আমার ডান সাইডে যদি একজন বোরখা পরা মানুষও থাকে, আমার বাম সাইডে যদি একজন টি শার্ট পরা, জিন্স পরা মেয়েও থাকে, বোথ আর ওয়েলকাম। এটা কি আপনি এই কথাটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? তার মানে আপনার যে কোশ্চেনটা, এটার কোনো প্রয়োজনই নাই। বুঝতে পারছি, মানে জাস্ট আমাদের মানে বিভিন্ন জায়গায় শোনার, যার ফলে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। মানে ওকে ভাই, আপনি গণমাধ্যমে আছেন, আমিও গণমাধ্যমে আছি, আমরা প্রশ্ন করলে আমরা আমাদের এটা অ্যান্সার দিতে আমরা বাধ্য। সো আমি এক কথায় বলে দিলাম যে উনি কোনো ফরম্যাটের মধ্যেই পড়েন না। ওনার বিলিভ লিজিয়াসে, যে উনি নিজের লাইফে প্র্যাকটিসে করতো, কিন্তু ওইটাকে ট্যাগিং করে ধর্ম তো যার। আপনি মানে বিএনপি লোক নামাজ পড়ে না, আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না, কিন্তু
ওই যে মানে এখন মানে এখন হয়েছে কি, এটা তো দেশের বাইরে চলে গেছে, ইমোশন বা রেপুটেশন বা সম্মান বা এটা একটা ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে শরীফ ওসমান হাদি ভাই। সো এটাকে এখন অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আগে করেছে, আগে হয়তো ওরা নিজেরা বুঝে নেয়, কিন্তু আমি মনে করি শত্রু যত বাড়বে মানুষের সাকসেসফুলতা তত শিখরে যাবে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেব দীর্ঘ এত বছর পরে এসছেন, এসে তার মঞ্চে যে 2-3 জনের নাম বলেছেন তার মধ্যে শরীফ ওসমান বিন হাদি ছিলেন। ওনার কথা বারবার 2-3 বার উনি রিপিট করেছেন। এটা ওনার মহানুভবতা বা ওনার এবং উনি শ্রদ্ধার, মানে এবং উনি নিজে এসছেন, ওনার ভাইয়ের কবর জিয়ারতের আগে কিন্তু উনি হাদি সাহেবের কবর জিয়ারত করতে গিয়েছেন। এইটা ইনকলাব মঞ্চ কিভাবে স্বাগত জানায় বা ইনকলাব মঞ্চের ফিলটা কি, মানে আপনাদের মানে স্ট্যান্ডটা কি ছিল? অবশ্যই গুড সাইন। এটা শুধু ইনকলাব মঞ্চের জন্য কিনা, শরীফ ওসমান হাদি ভাই তো শুধু ইনকলাব ইনকলাব মঞ্চের মঞ্চের না, না, দেশের তো পুরো জাতি যাকে সম্মান দেখিয়েছে, এত বড় একটা দলের বরপুত্র, শহীদ জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান শরীফ ওসমান হাদি ভাই প্রত্যেকটা বক্তব্যে কিন্তু শহীদ জিয়াউর রহমানকে রেসপেক্ট দিয়েছে। খালেদা জিয়াকে ওনার respect করেছেন। জীবনের অনেক ড্রিম ছিল, খালেদা জিয়ার সাথে দেখা করা। বললেন যে আমি ছোটবেলায় আমি অনেক কাঁদছি যখন খালেদা জিয়ার। ওনার অনেক ড্রিম ছিল, আমি জানি না আমার কেন ওনার কিন্তু খুব বেশি ড্রিম না, উনি একদম মাটির মানুষ। তো ওনার সেলফোনটা পর্যন্ত আপনারা, আমি জানি দেখার সৌভাগ্য হয়েছে কিনা, এর থেকে কম দামি সেলফোন আমাদের আশেপাশের মানুষ কেউই ব্যবহার করে না। মানে ওনার যেই সারা এই 17 মাসে যে পদচারণা মিছিল, এই যে স্যান্ডেলটা, ওনার কোনো মানে ভাইয়া, ল্যাভিশ লাইফের কোনো ইচ্ছা নেই। ওই মানুষটার এইটুকুনো আল্লাহ হয়তো। আমি শেষ কোশ্চেনে চলে আসি একটু, যে হাদি ভাইয়ের বিচার মানে হাদি ভাইয়ের মৃত্যুর বিচারে আপনারা সবাই মাঠে আছেন শাহবাগের, আপনাদের এখন মানে ফাইনাল স্টেটমেন্টটা কি, আপনারা কি যাচ্ছেন এই মুহূর্তে? যতক্ষণ পর্যন্ত এটার বিচার সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি। শুধু আমরা না, পুরো জাতি আছে আমাদের সাথে। ওকে, প্রিয় দর্শক, আজকে শুনলাম আমরা একজন সাংস্কৃতিক কর্মী, একজন রাজনৈতিক কর্মীর অনুপ্রেরণা, ভালোবাসা, তার জাগরণ, একই সাথে আমাদের দ্রোহের অগ্নিশ্বর, জুলাইয়ের অগ্নিশ্বর বলি আমি যাকে, শরীফ ওসমান হাদির খুব ঘনিষ্ঠ একজনের কিছু কথা, তাকে নিয়ে স্মৃতিচারণ। কিছু জায়গায় আমিও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ব্যক্তিগতভাবে। শরীফ ওসমান বিন হাদির সাথে আমারও ব্যক্তিগত খুব সুসম্পর্ক ছিল। শ্রদ্ধা, ভালোবাসা, অবনত মস্তকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি।